শুভ সন্ধ্যা ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আজ একটু কথা বলবো। গতকাল ছিল 25শে বৈশাখ। গত পরশু কবিগুরু সম্বন্ধে একটু কথা উল্লেখ করেছিলাম। গতকাল উচিত ছিল ওনার সম্বন্ধে কিছু আলোচনা করা, হয়ে ওঠেনি। আজকে একটু আলোচনা করব কবিগুরু সম্বন্ধে। আমরা বাঙালিরা, এপার বাংলা ওপার বাংলার বাঙালিরা আমরা খুবই উচ্ছ্বসিত তার কতগুলো দিক সম্বন্ধে আলোচনা করতে। ইনি কবি, বিশ্বকবি, দার্শনিক, অনেক ছোট গল্পের রচয়িতা, অনেক উপন্যাস, অনেক গান লিখেছেন, অনেক উপন্যাস, বড় দার্শনিক, খুব বড় মাপের লেখক। এবং আই হোপ মাই অডিবল, am I audible? Am I audible? Am I audible? I do not know whether I am audible or not. Am I audible? Friends? আমি আমার হ্যান্ডসেটে কোনো শব্দ পাচ্ছি না, জানি না কেন। আমরা ওনাকে বিশ্বকবি, অনেক গানের রচয়িতা, দার্শনিক, আধ্যাত্মবাদী, প্রকৃতিপ্রেমী, বাংলার সংস্কৃতির বিশ্বের কাছে অ্যাম্বাসেডার। বাঙালিকে, বাঙালির কালচারকে পৃথিবীর সামনে তুলে ধরেছেন। এবং রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমাদের পরিচিতি পৃথিবীর কাছে অসম্পূর্ণ। বাঙালির যে আজকের মানুষের, পৃথিবীর কাছে মানুষের পরিচিতি, একটা বড় অবদান রবীন্দ্রনাথ। আমি দুঃখের সঙ্গে একটা জিনিস বলবো, ওনার কয়েকটা দিক আমরা কম আলোচনা করি, জানি না কেন। কেন আলোচনা করি না? সুকান্ত বিশ্বাস, আমি অডিবল? কেন আলোচনা করি না, এই বিশ্লেষণটায় পরে আসবো। আলোচনা করি না, আমরা এড়িয়ে যাই। হয় আমরা পারি না, অথবা বুঝি না, অথবা ভয়ে এড়িয়ে যাই। সেই দিকটা হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রচিন্তায়, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে রবীন্দ্রনাথ কি রোল ছিল, এইটা আলোচনা করতে রবীন্দ্র বিশেষজ্ঞদের, রবীন্দ্র প্রেমীদের যেন অনীহা। কেন এই অনীহা পরে আসছে, তার আগে একবার দেখে নি ভারতবর্ষের রাষ্ট্রচিন্তায় রবীন্দ্রনাথ কোথায় কোথায় কিভাবে কি বলে গেছে। তিনি বেসিক্যালি বিশ্বকবি, তিনি রাজনীতির লোক নন। ভারতবর্ষের যে কালচারাল সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশনের একটা বড় সম্পদ উপনিষদ। এই উপনিষদকে পৃথিবীর সামনে আধুনিক কালে নতুন রূপে তুলে ধরেছে, তার বড় অপরাধ। আর বাঙালিকে পরিচিত করেছেন পৃথিবীর কাছে।
কিন্তু তারও বাইরে সবার তিনি রাষ্ট্রচিন্তায় কি করেছিলেন, তার রাষ্ট্রচিন্তায় অবদান কোথায়। মনে রাখতে হবে একটা জিনিস, আপনার সাহিত্যকর্ম, আপনার দর্শন, আপনার সম্পদ যাই থাকুক না কেন, আপনি যদি আপনার বাড়ি হারিয়ে ফেলেন, আপনার হোমল্যান্ড হারিয়ে ফেলেন, ইফ ইউ লুজ ইউর হোমল্যান্ড, ইউ আর লস্ট। আপনার যতই সম্পদ থাক না কেন, কালচার, বিজ্ঞান, সাহিত্য, সম্পদ যাই থাক না কেন, ইফ ইউ লুজ ইউর ল্যান্ড, ইউর হোমল্যান্ড, ইউর হাউস, ইউ আর ডিভাস্টেটেড। দুর্ভাগ্য, মহাকাল একটা জায়গায় বলেছেন, বাঙালি সে সঙ্গে ভারতবাসীর গত 2000 বছরে কোনো রাষ্ট্রনায়ক জন্মায়নি, কোনো রাষ্ট্র চিন্তা করার রাষ্ট্রনায়ক জন্মায়নি, রাষ্ট্র চিন্তা করার মতো কেউ জন্মায়নি। রাষ্ট্র নিয়ে কেউ চিন্তা করছে না, অনেক জিনিস নিয়ে ভাবছে, অথচ রাষ্ট্র, তোমার হোমল্যান্ড যদি এটা হারিয়ে যায়, আপনি অন্য কিছু নিয়ে বাঁচতে পারবেন না, আপনি পরাধীন হতে বাধ্য। ইউল বি স্লেভ, ইউল বি রিফিউজি। এই রাষ্ট্র চিন্তায় যদিও বিশ্বকবি, দার্শনিক, রাষ্ট্র চিন্তায় কি অবদান রেখে গেছে। রবীন্দ্রনাথ, মনে রাখতে হবে, যখন বঙ্গ বিভাজন হলো 1905-এ, ব্রিটিশ সরকারের প্ল্যান, ভারত ব্রিটিশ, ইন্দো ব্রিটিশ সরকার যখন সেটা এক্সিকিউট করলো, কারণ ভারতবর্ষে জাতীয়তাবাদের উত্থান ঘটেছে, কন্ট্রিবিউশন অনেকটাই হচ্ছে জয়েন্ট বেঙ্গল, অবিভক্ত বাংলা। সেই বাংলাকে বিভক্ত করার হচ্ছে তাদের পরিকল্পনা, যাতে ভারতবর্ষ জাতীয়তাবাদের উত্থানকে থামিয়ে দেওয়া যাবে। এবার দেখুন, সেখানে রবীন্দ্রনাথ এগিয়ে এলেন। তার আগে কখনো কোনো রাজনীতির আঙিনায় তিনি আসেননি। কেন এসেছিলেন? কারণ উনি আগামী দিনের অন্ধকারগুলো দেখে ভয় পাচ্ছিলেন, আরও বড় চক্রান্তের উনি ভয় পাচ্ছিলেন। তাই বঙ্গভঙ্গকে রোধ করার জন্য উনি রাখি বন্ধনে এগিয়ে এলেন। যদি বাঙালি বিভক্ত হয়ে যায়, ইনি রিলিজিয়াস লাইন, পলিটিক্যাল লাইন, ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল যদি বিভক্ত হয়ে যায়, যদি বাঙালি দুর্বল হয়ে যায়, শুধু বাঙালি দুর্বল হবে না, ভারতবর্ষ দুর্বল হয়ে যাবে। কারণ যে ভারতীয় সত্তা, যে কালচারাল সিভিলাইজেশন, তার অংশ হচ্ছে বাঙালি, বাংলা। বাঙালি দুর্বল হলে ওটা ভারতবর্ষ দুর্বল হয়ে যাবে, এবং বাংলাকে বিভক্ত করলে বাংলা আস্তে আস্তে বেঙ্গলি উইল ডাই। এবং দেখুন আজকের কি দুর্ভাগ্য, আজকের সমগ্র ভারত উপমহাদেশে এবং যদি তারও বাইরে দিকে রিফিউজি বাঙালি, হিন্দু মুসলিম সব কিছু মিলে প্রায় 35 থেকে 40 কোটি আছে বাঙালি। তার মধ্যে ওপার বাংলায় অনেক বেশি, এপার বাংলায় কম। এবং এই 35 থেকে 40 কোটির মাত্র 25% ধরে রেখেছে তার সনাতন ধর্ম, হিন্দুত্ব। 75% হয়ে গেছে মুসলিম। একটা ট্র্যাজেডি। আর একটা ট্র্যাজেডি, আফ্রিকার মানুষ তারা আদি ধর্মকে, আদি দর্শনকে হারিয়ে ফেলেছে। আজ আফ্রিকা একদম ছিন্ন বিচ্ছিন্ন, বিভক্ত, ছিন্ন বিচ্ছিন্ন, ডেস্ট্রয়েড। আদিমতম একটা সভ্যতা ধ্বংস হয়ে গেছে। ঠিক বাঙালি ধ্বংস হবে কীরকম? এই যে 75% মুসলিম, তারা দে আর সাফারিং ফ্রম দ্য আইডেন্টিটি ক্রাইসিস। কিসের আইডেন্টিটি ক্রাইসিস? তারা এখনও বুঝতে পারছে না, এতগুলো সংঘাতের পরেও এখনও বুঝতে পারছে না তারা কি নিয়ে বাঁচবে। তারা কি নিয়ে বাঁচবে? ইসলাম নিয়ে বাঁচবে না বাঙালিত্ব নিয়ে বাঁচবে? বাঙালি মুসলিম ভাইরা বোনেরা ভাবছে, তারা এখনও দোদুল্যমান চিন্তায়, তাদের আইডেন্টিটি ক্রাইসিস। তারা কি নিয়ে পৃথিবীতে বাঁচবে? বাঙালিত্ব নিয়ে না ইসলাম নিয়ে? এই দ্বন্দ্বে আস্তে আস্তে ওটা শেষ হচ্ছে। আর এপাশ বাংলার যে সনাতনী বাঙালি যারা এখনও 25% যারা
হিন্দুত্ব এবং সনাতন ধরে রেখেছে, তাদের সংকট কোথায়? তারা ভাবছে এই বাঙালিত্ব করলে আমরা ন্যারোনেসের আমরা খুব সংকীর্ণ মনের পরিচয় দেব। এই বাঙালিত্ব এদের কাছে একটা আবর্জনা, এদের কাছে একটা বোঝা, এটাকে এরা ত্যাগ করে এরা বিশ্ব নাগরিক হতে চায়। এরা সব গান্ধীবাদী হয়েছে, এরা কমরেড হয়েছে, এরা সব বিশ্ব মানব হয়েছে। এদের কাছে বাঙালিত্বের কোনো মূল্য নেই। এই বাঙালিত্বের মূল্য যে চলে যাচ্ছে, এই হিন্দু বাঙালি আজকে নৈতিক দিক থেকে একটা জাত্যাভিমানী, একটা পরগাছায় পরিণত হয়েছে। ওটা পৃথিবীতে এবং এই ভারতবর্ষে একটা পরগাছা। এর কোনো মান সম্মান, অরিজিনাল যে আইডেন্টিটি, সে আইডেন্টিটি হারিয়েছে, আজকে শেষ হয়ে গেছে। বাঙালির কোনো ইজ্জত নেই, নিজের কাছেও নেই, গোটা ভারতবর্ষের কাছেও নেই, গোটা পৃথিবীর কাছেও নেই। আমি এবার আসছি, আমি একটু উল্লেখ করেছি রবীন্দ্রনাথের সেদিন সেই বঙ্গ বিভাজনের প্রেক্ষাপটে যে কেন প্রথম রাজনীতির মঞ্চে এগিয়ে এসেছেন। তারপরে উনি কয়েকবার রাজনীতির মঞ্চে এগিয়ে এসেছেন সুভাষচন্দ্রের আহ্বানে, আরেকবার যেমন কয়েকবার ঠিক রাজনীতির মঞ্চে যখন হিজলি নিবাসে, যখন বন্দিশালায়, যখন জেলখানার মধ্যে ইংরেজরা গুলি করে বুকে হত্যা করেছিল, শহীদ মিনারে যখন সভা ডাকা হয়েছিল, সুভাষচন্দ্রের আহ্বানে তিনি মঞ্চে দাঁড়িয়েছেন। এবং পরবর্তীকালে সুভাষচন্দ্রের জন্য, বাঙালির জন্য, ভারতবর্ষের জন্য 38-39-40 এই সময় তিনি ভারতবর্ষের রাজনীতিতে প্রবেশ করেছিলেন। আমি সে জায়গাটায় পরে আসছি, আমি তার আগে আসছি তার জীবনের দুঃখটা কোথায়। সেই দুঃখ আমরা এই যে রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তা, রবীন্দ্রনাথ নিঃসন্দেহে একটা ন্যারো ন্যাশনালিস্ট নয়, তিনি বিশ্বপ্রেমিক, তিনি বিশ্ব মানব। সেই প্রেক্ষাপটে ভারতবর্ষের রাষ্ট্রচিন্তা তিনি কীভাবে করেছেন সেই জায়গাটার দিকে আমি দেখাচ্ছি। উনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম পছন্দ করতেন এবং অনেকে প্রশ্ন করেন উনি কোন পদ্ধতিতে উনি সমর্থন করছেন। নিঃসন্দেহে পৃথিবীর ভারতবর্ষের সমস্ত চিন্তাবিদরা, জাতীয়তাবাদী, যারা দেশকে ভালোবেসেছে, নিঃসন্দেহে নন ভায়োলেন্ট ওয়ে ইজ দ্য বেস্ট অপশন, কোনো সন্দেহ নেই। সেখানে ম্যাসিভ মানুষের পার্টিসিপেশন সম্ভব। তো উনি কি ভায়োলেন্ট ওয়ের এগেনস্টে ছিলেন? অ্যাবসলিউটলি নট। কারণ নন ভায়োলেন্ট ওয়েতে সবসময় কাজ সম্ভব নয়, গোল অ্যাচিভ করা সম্ভব নাও হতে পারে। ভায়োলেন্ট ওয়ের বিরুদ্ধে কিন্তু নয়, এই জায়গাটা পরিষ্কার করে দিই। যারা মনে করেন হি ওয়াজ এগেনস্ট গান্ধীবাদী, এটা অন্তত ভুল কথা। সুভাষচন্দ্রের কাছে সেটিতে পরিষ্কার করে দিয়েছে তিনি অন্ধ গান্ধী ভক্ত কখনোই ছিলেন না। গান্ধীর কিছু কিছু কাজকে প্রশংসা করেছেন, তার মানে এই নয় তিনি অন্ধ গান্ধী ভক্ত। তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য যে ভায়োলেন্ট ওয়ের দরকার তারও প্রয়োজন আছে এবং তার কাছে উনি সমব্যথী। যারা ভায়োলেন্ট সংগ্রামে এগিয়ে গেছেন সেই বিপ্লবীদের কাজে উনি সমব্যথী, তার প্রমাণ দিচ্ছে। প্রমাণটা হচ্ছে এই বিশ্বভারতীর পেছনে যে বিশ্বভারতীর পেছনে যে শ্রীনিকেতন, এই শ্রীনিকেতন ছিল প্রাক্তন বিপ্লবীদের সেটেলমেন্টের জায়গা। অনেক প্রাক্তন বিপ্লবীরা অ্যাজ শিক্ষক বিভিন্ন পোস্টে শ্রীনিকেতন এবং বিশ্বভারতীতে কাজ পেয়েছেন। তারও আগে একটা উদাহরণ, একটা ঘটনা বলি, একটা ঘটনার উল্লেখ করি। 1917-তে নিউ ইয়র্ক টাইমসে একটা খবর বেরিয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের সে খবরটার উৎস ছিল এই যে ভারতীয় বিপ্লবীরা ফ্রম আমেরিকা অ্যান্ড কানাডা অ্যাক্টিভ ছিল, যারা ছিল একদম নর্থ আমেরিকাতে, যে বিপ্লবীরা তখন অ্যাক্টিভ ছিল এবং দে ওয়ার কোঅপারেটিং উইথ
দ্য ইন্ডিয়ান রেভলিউশনারিজ ইন সাউথ ইস্ট এশিয়া। এরা হচ্ছে সেই পাঞ্জাব থেকে যাওয়া যারা শিখেরা, এরা ডিউরিং 1917 একটা এই বিপ্লবীদের মধ্যে একটা কারেসপন্ডেন্স ডিকোডিং করে আমেরিকান পুলিশ একটা তথ্য পেয়েছিল। সেই তথ্যটা ওরা খবরের কাগজে যেটা হেডলাইন হয়েছিল, হেডলাইনটা ছিল এই, দ্য হিন্দু কনস্পিরেসি কেস ইন আমেরিকা, নিউ ইয়র্ক টাইমস। এখানে পরিষ্কার করে লেখা আছে একটা জিনিস, পুলিশ রিপোর্ট, গুরুদেব টেগোর, এই নিউজ পেপারে গুরুদেব টেগোরকে ওয়াজ ডিসক্রাইবড অ্যাজ এ ডেঞ্জারাস পারসন উইথ রেভলিউশনারি লিঙ্কস। কারণ নর্থ আমেরিকা সফরের সময় নর্থ আমেরিকা থেকে এই রেভলিউশনারিদের থ্রু দিয়ে তুমি সাউথ ইস্ট এশিয়াতে 10,000 $10,000 is transferred to জাপানের এম্পায়ার ফ্যামিলিতে for the distribution of this money to the Indian revolutionaries who are acting from Tokyo in different parts of Southeast Asia. এটা হচ্ছে unraveled codes solving codes, a police report published in New York Times on Gurudev Tagore describing him as a dangerous person with revolutionary links. 1917. The US police mentioned that this poet is very dangerous after decoding the Gadar secret codes, Gadar party's secret codes. According to their report, he was given 10,000 pounds in America, which he gave to the Japanese Prime Minister to be distributed among the Indian revolutionaries in Southeast Asia. চিন্তা করে দেখুন, রেভলিউশনারিজ এরা ওই অহিংসবাদী নয়, ঢাকঢোল পিটিয়ে খঞ্জরি পিটিয়ে বিপ্লব করতে আসেনি, ওরা একদম সশস্ত্র বিপ্লবী। শুধু তাই নয়, চিন্তা করে দেখুন জাপানে রাসবিহারী বোস সেল্টার নিয়েছেন ভারতবর্ষ থেকে, যখন তার ফার্স্ট গ্রেট ওয়ারের সময় উনি এখান থেকে চলে গেছেন সাকসেসফুলি, এবং সেখানে জাপানে রাসবিহারী পুরো ফ্যামিলির সঙ্গে মিট করেছেন, একদম সবার সঙ্গে ফ্যামিলির সঙ্গে ফটোগ্রাফ তুলেছেন, এবং সেটা পাবলিক কাছে নিউজ পেপারসে এসছে। এটা ইংরেজরাও দেখেছে। কতখানি সাহস থাকলে, কতখানি দুঃসাহস থাকলে এই কাজটা করেন। এবং ভারতবর্ষে যখন উনি ছিলেন, যখন জানলেন যে টোকিওতে ভূমিকম্পে রাসবিহারীর বাড়ি ভেঙে গেছে, কলকাতা এবং তার চারধারে নিজে নৃত্যনাট্য রোল প্লে করে টাকা কালেকশন করে সে টাকা পাঠিয়েছেন জাপানে রাসবিহারীর জন্য। এই জায়গাটা পরিষ্কার করে ক্লিয়ার করে রাখুন, তিনি একদম রক্ত খেকো, আগুন খেকো বিপ্লবীদের কাজকর্মের প্রতি একদম সহানুভূতিশীল। এবার একটা জিনিস, একটা জায়গায় আমরা রবি ঠাকুরকে চিনি না, পরিষ্কার আমরা চেনার চেষ্টাও করি না। আমরা রবি ঠাকুরের ওই কাব্য, সাহিত্য, দর্শন এখানেই আমরা 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 কারণ এইখান পর্যন্ত যাওয়ার আমাদের মুরদ আছে। রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তা, ভারতবর্ষ স্বাধীনতা, তার যে রোল, এইটা খুঁজে দেখার যে সাহস দরকার, এই সাহস আমাদের নেই। তার কারণ এই সাহস দেখালে আমাদের অনেকের চাকরি চলে যাবে। আমরা যে বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুবান্ধবরা কাজ করে বড় বড় পোস্টে, রবীন্দ্র বিশেষজ্ঞ, এইগুলো নিয়ে কথা বলে তার প্রমোশনটা আটকে যাবে। আমরা সবাই খুব সেফ থাকতে চাই, খুব সেফ। যেমন রামকৃষ্ণ মিশনের চত্বরে আপনি যদি স্বামী বিবেকানন্দের বিপ্লব চিন্তা, ভারতবর্ষের সশস্ত্র সংগ্রামে তার যে সহানুভূতি, তার যে সক্রিয় ইন্সপিরেশন, এটা যদি কথা বলি, এটা অনেক স্বামীজির চোখের বালি হবে। আমরা সবাই সেফ থাকতে চাই। আমি একটা জিনিস, একটা জায়গা থেকে রবীন্দ্রনাথের জীবনে দুঃখ একটা ছিল। দুঃখটা কি? দুঃখটা হচ্ছে
যে রবীন্দ্রনাথকে বাঙালি ভারতবর্ষে চেনে না, একদম পরিষ্কার। যেমন স্বামীজি একটা জায়গায় দুঃখ কয়েকবারই বলেছেন, স্বামীজিকে বুঝতে গেলে আরও কয়েকজন স্বামীজির জন্মের প্রয়োজন। ঠিক রবি ঠাকুর কোথায়? রবি ঠাকুরকে বুঝতে গেলে অনেক রবি ঠাকুরের জন্ম হতে হবে। সে সময় কি স্বামীজির পক্ষে কি রবি ঠাকুরের পক্ষে প্রকাশ্যে ব্রিটিশের বিরুদ্ধে কাজ করা সম্ভব ছিল না। আমি এটা আগে বিশ্লেষণ করেছি, রবি ঠাকুরের পক্ষেও সম্ভব ছিল না। এইবার আমরা দেখতে পাইনি, মানে এই নয়, রবি ঠাকুর ইংরেজ শাসনকে খুব প্রেমের সঙ্গে গ্রহণ করেছিলেন এবং রবি ঠাকুর ভারতবর্ষের বিপ্লব চিন্তায় কোনো অংশগ্রহণ করেননি। এটা খুব ভুল ধারণা। এই নিয়ে যদি আমরা না কাজ করে থাকি, পড়াশোনা না করার চেষ্টা করি, খোঁজার না চেষ্টা করি, আমরা খুব ভুল করেছি। এবার আমি আসছি, আমি একটা জায়গায় একটা ইঙ্গিত দিই। 23শে জানুয়ারি 1939 সালে সুভাষচন্দ্রকে আম্রকাননে বোলপুরে বিশ্বভারতীতে উনি ডেকে চেয়ারে বসিয়ে উনি যে ভাষণটা দিয়েছিলেন, এই ভাষণের কয়েকটা লাইন দিকে তাকান, ভালো করে তাকান। কল্যাণীয় সুভাষচন্দ্র, আমাদের যা বলবার কথা 1000 বছর পূর্বে আমাদের ঋষিরা তা বলে গেছেন। আগমনী মন্ত্র এখানে শুনলেন। পৃথিবী যাদের আগমন প্রতীক্ষা করে জন্য তার অভ্যর্থনা বাণী কতদিন হলো তারা বলে গেছে, সে পুরাতন হবে না। সমস্ত দেশে যে অভ্যর্থনার ভিতর দিয়ে তুমি এসেছো, আমাদের দেশ তোমাকে যে আসন দিয়েছে সেই আসনের বার্তা রয়েছে ঋষিদের সেই পবিত্র বাণীর ভেতরে। তাদের বাণীতে তুমি পেয়েছো তোমার আসন। আমার খুশি হওয়ার একটা কারণ হচ্ছে এই সুযোগে তুমি আমার পরিচয় পাবে। একথা শুনে হাসতে পারো, তুমি বলতে পারো আমার পরিচয় তোমার জানা আছে। এবার নেক্সট লাইনটা শুনুন। কিন্তু এটা সম্পূর্ণ প্রকৃত কথা নয়, এটা সম্পূর্ণ প্রকৃত কথা নয়। কেননা আমার পরিচয় জানবার গুরুতর বাধা আমাদের দেশে ছিল। কেননা আমার পরিচয় জানবার গুরুতর বাধা আমাদের দেশে ছিল। আমার আধখানি পরিচয় নিয়ে বাংলাদেশে এসেছি। আমার আধখানি পরিচয় নিয়ে আমি বাংলাদেশে এসেছি। বাংলাদেশের মানুষ আমাকে আধখানা চেনে, আমি আধখানা পরিচয় নিয়ে এসেছি। কি বলতে চাইছি? আর আধখানা তো লুকিয়ে আছে পর্দার পেছনে, তিনিও প্রকাশ করেননি, আমরাও খোঁজার চেষ্টা করিনি। আমাকে জানে আমি বাণীর সাধক, এখানেই থেমে গেছে। দেশের মানুষ এখানেই থেমে গেছে, বাকি অংশ খোঁজার চেষ্টা করেনি। তারপর যে আমার কোন সাধনার দেশ, আমার কোন সাধনায় দেশ আমাকে আহ্বান করেছে সে খবর পৌঁছতে বিলম্ব হলো। তার বাইরে যে আমি যে কি সাধনা করছি সেই খবর পেতে বিলম্ব হলো। এই যে দুঃখ, আমার আধখানা পরিচয় নিয়ে এসেছি, বাকি আধখানা কি? যে কথাটা উনি বলছেন, সুভাষ তুমি এসেছো এখানে, আমাকে দেখে যাও আমি কি করছি, আমি কি। কারণ দেশবাসী তো আমাকে চেনে না, আর আমি তো আধখানা পরিচয় নিয়ে এসেছি। জানি না এই লাইনগুলো কজন খুব মন দিয়ে পড়ে ইন বিটুইন লাইন্স মানে খোঁজার চেষ্টা করেছে। তবে রবীন্দ্রনাথের কিছু কাজকর্ম যেটা ভারতবর্ষের রাষ্ট্র চিন্তার সঙ্গে যুক্ত, সে জায়গাটা তিনিও প্রকাশ্য বলতে পারেননি, আর আমাদেরও এটা নিয়ে খোঁজ নেওয়ার কোনো ইচ্ছেও হয়নি। এবার আসছি আমি একটা জায়গাতে আসছি আমি এবার আমি একটা জায়গায় আসছি রবীন্দ্রনাথের, হ্যাঁ এই জায়গাটায় আসছি আমি ওই জায়গাটায় আসছি। এবার দেখুন, এবার আপনারা সবাই এটা নিয়ে আলোচনা বড় করে আর করছি না, কারণ 38 সালে সুভাষচন্দ্র অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট। সুভাষচন্দ্রকে 39 সালেও
কংগ্রেস প্রেসিডেন্ট আবার করার সব থেকে আগ্রহ বেশি কার ছিল? একদম ভারতবর্ষের একদম বুদ্ধিজীবীদের, যারা রাষ্ট্রচিন্তা সিরিয়াসলি করে, সায়েন্টিস্ট সমাজের এক বিজ্ঞানী কুল, টেকনোক্র্যাটস, যারা টপ পায়োনিয়ার্স, তাদের মধ্যে। কারণ সুভাষচন্দ্র 38 সালে যে কাজটা করে দিয়ে গেছেন, ভারতের প্রথম প্ল্যানিং কমিশন, ভারতবর্ষের ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকবে প্ল্যান ডেভেলপমেন্টের উপরে, সে প্ল্যানটা আগে থেকে হবে, এরকম চিন্তা ভারতবর্ষের আগে কোনো কংগ্রেস রাষ্ট্রপতি কখনো করেননি। এই ভারতবর্ষের প্ল্যান ডেভেলপমেন্টের কনসেপ্টকে এক্সিকিউট করতে গেলে সুভাষচন্দ্রের আরেকবার প্রেসিডেন্ট হওয়ার প্রয়োজন। এই আগ্রহ শুধু মেঘনাদ সাহার না, কবিগুরুর। এবং এইটা করতে গিয়ে কবিগুরুকে সকল কংগ্রেস হাইকমান্ড, যারা ব্রিটিশের কথায় চলে, যারা ব্রিটিশের এজেন্ট ইনসাইড দ্য কংগ্রেস, তাদের বিরাগভাজন হলেন। এবং উনি বিরাগভাজন হয়েছেন, এটা উনি সব জানেন, তা সত্ত্বেও সজ্ঞানী উনি সুভাষচন্দ্র আবার 1913 কংগ্রেস প্রেসিডেন্ট হন, এটা উনি প্রচার করলেন এবং পরে জিতলেন। পরে অনেক জল ঘোলা হলো। এই যে রিস্ক নিলেন, গান্ধী নেহরুদের বিরুদ্ধে গিয়ে যে রিস্ক নিলেন, এটা কম রিস্ক নয়। কারণ এটা কবিগুরু জানেন যে গান্ধী নেহরু কি 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 কম্পোজিশন। যেমন রোমারোলা খুব ভালো করে জেনে গেছিলেন হোয়াট ইজ গান্ধী। গান্ধী ইজ এ লুনাটিক। এটা রোমারোলার ডায়েরিতে যে নোটটা করা আছে গান্ধীর সঙ্গে তার কথোপকথনের পরে, তার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, যেটা আচার্য সত্যেন বোস যেটা ট্রান্সলেট করেছে বাংলায়, ই জাস্ট এ লুনাটিক। নেহেরু ক্ষমতা লোক, ভারতবর্ষের জন্যে সুভাষচন্দ্রকে প্রয়োজন। কবিগুরু এটা সংঘাতে উনি গেলেন, এবং সেই সংঘাতে যাওয়ার সময় কত তিক্ত অভিজ্ঞতা, যে মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, এটা কবিগুরু দিলেন। কবিগুরুর এই মনের যন্ত্রণা বাঙালি আজ ভুলে গেছে। এটাই দুর্ভাগ্য। এবং সুভাষচন্দ্রকে অপমান করার জন্যে, হিউমিলেট করার জন্যে কংগ্রেস প্ল্যাটফর্মে একই সঙ্গে হিটলার এবং গান্ধীর প্রশংসা করা হয়েছে, স্লোগান দেওয়া হয়েছে, হিন্দুস্তান কা হিটলার কি জয়। গান্ধীকে হিটলার বানানো হয়েছে। কি নির্লজ্জ স্লোগান! এইটা শুনে কবিগুরু ডাইরেক্টলি চিঠি লিখেছেন যে অবশেষে এটাও আমাকে দেখতে হলো, কংগ্রেসের প্ল্যাটফর্মে একদম ফ্যাসিবাদের সাপ ফোঁস করে উঠেছে। এগুলো গান্ধী, এগুলো রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা চিঠি। এই যে চিঠিপত্র, কারেসপন্ডেন্সগুলো এখনো পর্যন্ত রবীন্দ্র রচনাবলীর অংশ হয়ে ওঠেনি। এবং সুভাষচন্দ্রের সঙ্গে কবিগুরুর যে কারেসপন্ডেন্স এখনো খুব সম্ভবত রবীন্দ্র রচনাবলীর অংশ নয়। কি বিশ্বভারতীর পাবলিকেশন, কি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পাবলিকেশন। এত ভয় কিসের? যেগুলো রবীন্দ্রনাথের নিজের লেখা, এগুলোকে পাঠ অব দ্য রচনাবলী করতে লজ্জা কোথায়, ভয় কোথায়? কারণ ইতিহাসের এই পাঠটাকে সবাই লুকিয়ে রাখতে চায়। কারণ লুকিয়ে রেখে গান্ধী নেহরুদের কালো মুখটাকে পর্দার পেছনে রাখতে চায়। এতে বাঙালির কোনো উপকার হলো না, ভারতবর্ষের কোনো উপকার হলো না, ক্ষতি হচ্ছে। এবং বাঙালি তার নিজের দুর্ভাগ্যের জন্য নিজে দায়ী হয়ে যাচ্ছে। বাঙালি জানে না কাদেরকে তারা পুজো করছে। গান্ধী নেহরুদের মতো যারা যারা বাঙালি বিদ্বেষী, বাঙালির প্রতিভাকে যারা ভয় পায়, যারা বাঙালির প্রতিভাকে ভয় পায়, যারা বেঙ্গলকে স্তরে স্তরে ধ্বংস করেছে। এক জায়গায় মহাকাল বলছেন, সেদিন কবিগুরু তোমাদের বলে উজ্জ্বল সমর্থন করেছিলেন, বিশ্বনায়কের পদে বরণ করেছিলেন, সেটা কখনো গান্ধী নেহরুরা বরদাস্ত করবে না। তাই ওরা বিশ্বভারতীকে ক্ষমা করবে না, রবীন্দ্র কখনো ওরা ক্ষমা করতে পারেনি। এবং পার্টিশনের পরে এই 70 ইয়ার্সের যে 50 ইয়ার্স, ওদের বাড়ির লোকেরাই
বিশ্বভারতীর চ্যান্সেলর হয়েছিল, এতে বিশ্বভারতীকে সর্বনাশ করে দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে। ব্রিটিশ যুগেও বিশ্বভারতীর পৃথিবীর কাছে যে মান সম্মান ছিল, সেই মান সম্মানটাকে লুণ্ঠিত করে দিয়েছে, ডিগ্রেড করে দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে। আজকের বিশ্বভারতীতে একটা লোকাল কলেজের মর্যাদা পায়। দুর্ভাগ্য, এটা মহাকালের কথা আমি কোট করবো একটু পরে। ওরা কোনোদিন ক্ষমা করেনি। ওরা সেদিনের কবিগুরুর সেই কাজের জন্যে ওরা কবিগুরুকে এবং বিশ্বভারতীকে ক্ষমা করেনি। আমি সেই জায়গাটা আমি কোট করছি, মহাকালের কথাটা কোট করছি আমি। 6/2/63 ডক্টর পবিত্র মোহন রায়কে বলছি না, পবিত্রবাবু সেটা নোট নিচ্ছিলেন, যেটা আমি নেতাজি থেকে ভগবানজির এই ভলিউমের পেজ 150 লিখে রেখেছি। And at that end, they have been endeavoring ever since, in all possible and impossible way, any person with a minimum of intelligence knows everything Bengali, and so as Jain and company, Jain cleverly tries to conceal this by electing himself Chancellor of Vishwabharati. But before he becomes that, he deals a death blow to Vishwabharati and throw Vishwabharati to Bengal by a central bill on the same. Remember this. মনে রেখো সেদিনের সেই কথা, যেদিন সমস্ত বাঙালির সমবেত ইচ্ছায় তাদের মুখপাত্র হয়ে কবীন্দ্র দ্যাট ইজ রবি ঠাকুর তোমাদের সম্পূর্ণ জাতির নেতৃত্ব নিজের হাতে নেবার জন্য আকুল আন্তর আহান প্রার্থনা করে তাকে ইনভার্টেড কমার মধ্যে বলে দ্যাট ইজ ইনভার্টেড কমার মধ্যে এটা হচ্ছে দেশনায়ক বলে অভিনন্দন করে, একথা জেন ভুলতে পারে না। জেন যে কি চায় তা মডার্ন রিভিউ পড়লেই বুঝতে পারবে। মডার্ন রিভিউ লেট রমানন্দ বাবুর যে নিজেকে চাণক্য ছদ্মনামে লিখত, তাতে উনি বাই ইউজিং ক্লেভার ফ্রেজেস অ্যান্ড ডেসক্রাইবড জওহরলাল অ্যাজ গড। See, the man is God, as a God, he is God. জওহরলাল নিজেই ছদ্মনামে নিজের নামেই যে প্রশংসা করে আর্টিকেল লিখছে, আর সেটা রমানন্দবাবু বুঝতে পারেননি, সে আর্টিকেল ছাপা হচ্ছে। Jawaharlal is God, etc. But cleverly conciliatory with others there. He is a man, men's man wants love. এসব মনে রাখার কথা, কারণ যদি গাছের বীজ এবং শিকড় উপশিকড় গোড়ার কথাই কেউ না জানে বোঝে, তবে ওই গাছের সম্বন্ধে ওর জ্ঞান অসম্পূর্ণ থাকবে। কি করে, কেন, কেমন ধারা করে, কি সার পেয়ে, কেমন ধারা জলের সিঞ্চন পেয়েও গাছ ফল মূল দিচ্ছে। মনে রেখো, বাংলার বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিককে জেন পাবলিকলি ইনসাল্ট করেছিল, দ্যাট ইজ মেঘনাথ সাহাকে। এইভাবে অর্থাৎ বাঙালিকে সিস্টেমেটিক ধ্বংস করেছে, বিশ্বভারতীকে সিস্টেম ধ্বংস করেছে। এবং যে বাড়ির লোকেদের কারো একটা ডিগ্রি নেই, যারা কখনো কলেজের ডিগ্রি পাস করেনি, জওহরলাল নেহরুর কলেজের ডিগ্রি নেই, তারপর তার মেয়ে স্কুল পাস, তার ছেলে স্কুল পাস, তারা চ্যান্সেলর। বিশ্বভারতীকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। ওরা কবিগুরুকে ক্ষমা করতে পারেনি। আমি ধ্বংসের আমি তো বারে আগে বলেছি, বিশ্বভারতীর থেকে এই যে নোবেল প্রাইজটা চুরি হয়ে গেল, রবি ঠাকুরের গোল্ড প্রাইজটা চুরি হয়ে গেল, এটা ওদেরই কাজ। ওরা বিশ্বভারতী ক্ষমা করবে না, করতে পারে না। এবার আসছি আমি, এবার আরেকটা কথায় আসছি আমি। এটা কতক্ষণ হলো, রবীন্দ্রনাথের সেদিন যে সাহস নিয়ে রবীন্দ্রনাথ একদম সুভাষচন্দ্রকে একদম যে মানবিক এবং স্পিরিচুয়াল সমর্থন দিয়ে গেছেন, এটা বাঙালির মনে রাখা হচ্ছে। এবং এই যে রিস্ক নিলেন,
কারণ এই গান্ধী নেহরুর বিরুদ্ধে গিয়ে এই কথাবার্তাগুলো বলা, বেসিক্যালি ব্রিটিশদের বিরুদ্ধাচরণ করা, এই রিস্ক তিনি নিয়েছিলেন। জানেন, যদি এবং 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 খুব যদি বাড়াবাড়ি করে ফেলে, আরও প্রকাশ্যে চলে আসে, তাহলে বিশ্বভারতীর অস্তিত্বের সংকট, যে সংকটটা স্বামীজি বুঝেছিল, যদি নিবেদিতাকে আরও বেশি সমর্থন করেন তাহলে আর রামকৃষ্ণ মিশনের সংকট দেখা দেবে, তার অস্তিত্বের সংকট দেখা দেবে, তাদেরকে ব্যালেন্স করতে হচ্ছিল। এবার আসছি আমি একটা জায়গায় আপনারা রবীন্দ্রনাথের সঙ্গে সুভাষচন্দ্রের 38-39-40 সালের সম্পর্কের অনেকটাই হচ্ছে পর্দার পেছনে, অনেকটাই পর্দার পেছনে এই জায়গাটায় আসছিল। রবীন্দ্রনাথের সঙ্গে 3টে মিটিংস, কারণ সুভাষচন্দ্রের সঙ্গে ডাইরেক্টলি ক্লাস চলে গেছে কংগ্রেসের হাইকমান্ডের, সেই সংকটময় মুহূর্তে 3টে মিটিংস খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা হচ্ছে 11ই মে 1939 সাল, একটা 16ই ডিসেম্বর 1939 ট্রেনে মেদিনীপুর যাওয়ার পথে হাওড়া স্টেশনে, আর একটা 2 জুলাই 1940, 2 জুলাই। এই 2 জুলাই 1940 সুভাষচন্দ্র জোড়াসাঁকোতে সকালে কবিগুরুর সঙ্গে দেখা করলেন, তারপর বিকেলেই দক্ষিণ কলকাতা থেকে অ্যারেস্ট হয়ে গেলেন। এটাই হচ্ছে সুভাষচন্দ্রের ভারতবর্ষে লাস্ট অ্যারেস্ট, দ্যাট ইজ 12th অ্যারেস্ট, 12তম অ্যারেস্ট, এটাই লাস্ট অ্যারেস্ট ওই দিনই। তো তারপরে ইতিহাস আপনারা জানেন, এই যে 3বারের সাক্ষাৎকার খুব গুরুত্বপূর্ণ, কারণ 3বারের সাক্ষাৎকারে বহুক্ষণ ধরে আলোচনা হয়েছে, প্রায় 40 মিনিটস থেকে 1 ঘন্টা ইচ। কখনোই তৃতীয় কোনো ব্যক্তিকে কাছে থাকতে অ্যালাউ করা হয়নি। দূর থেকে অনুগামীরা দেখেছে, শত্রুরা দেখেছে, পুলিশ দেখেছে, তা সত্ত্বেও এই আলোচনাগুলো হয়েছে। কি আলোচনা? কোনো পক্ষই কখনো কেউ ডাইভালস করেনি, আজও ডাইভালস হয়নি। খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এমন কিছু আলোচনা যেটা কাউকে বলা যাবে না। রবীন্দ্রনাথও বুঝে গেছেন তার চারধারে শত্রুরা বসে গেছে। আর রবীন্দ্রনাথও যেমন সুভাষচন্দ্রের সবসময় শত্রুরা ওয়াচ করছে, রবীন্দ্রনাথের চারধারেও, কারণ রবীন্দ্রনাথের সঙ্গে সুভাষচন্দ্রের সম্পর্ক সে যুগে বাংলাদেশের তথাকথিত সাহিত্যিক কবিরা মেজরিটির বরদাস্ত করেনি, বাংলাদেশের সেই সময় 39, 40, 38-এর কবিগুরুর সঙ্গে সুভাষচন্দ্রের সম্পর্ক মেজরিটি বাঙালি কবি সাহিত্যিকরা বরদাস্ত করেন, এবং তাদের অনেকে কবিগুরুর সঙ্গে সুভাষচন্দ্রের সম্পর্ক তিক্ত করার জন্য কবিগুরুর কানে বিষ ঢেলেছে, বহুবার বিষ ঢেলেছে, চিঠি বিকৃত করেছে, ফর্জ লেটার পাবলিশ করেছে, এত নোংরামি করেছে। বাঙালিরা খুব ভদ্রলোক নয়, খুব সৎ নয়। সেদিন সুভাষচন্দ্র সম্বন্ধে রবি ঠাকুরের কানে বিষ ঢালা হয়েছে, সম্পর্ক তিক্ত করা। সুতরাং রবি ঠাকুরও খুব সাবধানী হয়েছিল, সেজন্যে তার কাছের লোকেদেরও কাছে থাকতে দেননি, কারণ তার কাছের লোকেরাও এক ব্রিটিশ এজেন্ট কাজ করছে। গান্ধী নেহরুর এজেন্ট ব্রিটিশের এজেন্ট সমান, কাউকে থাকতে দেন। এমন কিছু পরামর্শ দিছিলেন যে পরামর্শটা অন্য কাউকে বলার নয়, এমন কিছু হেল্প করেছেন যে হেল্পের কথা মুখে বলার নয়। এবং এইখানটাই আমি বলছি, এবং আমি একদম রবি ঠাকুরের এই 41-এ সুভাষচন্দ্রের চলে যাওয়ার পরের যে কবিতাগুলো লিখেছেন, যে গানগুলো লিখেছেন, সুর দিয়েছেন, যে ছোট গল্প লিখেছেন বদনাম, এইগুলোর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছে, তার সিগনিফিকেন্স নিয়ে আলোচনা করেছে। আমার চিন্তায় নয়, রবীন্দ্র বিশেষজ্ঞ যারা রবীন্দ্র এক্সপার্ট যারা রবীন্দ্রনাথের সঙ্গে ছিলেন, তারা সেই লেখাগুলো সম্বন্ধে
সেই গান, সেই কবিতা, সেই ছোট গল্প সম্বন্ধে কে কি মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো কম্পাইল করেছে বিচিত্রা। এবং রবীন্দ্রনাথের সঙ্গে সুভাষচন্দ্রের কী সম্পর্ক, কত গভীরে, এইটা দেখানোর একটা চেষ্টা করেছে বিচিত্রার মধ্যে। এবং আমি আগেও বলেছি বদনাম কবিতার, বদনাম ছোট গল্পের মধ্যে যে অঙ্কের ভাষা আছে, যেটা আনইউজুয়াল। রবীন্দ্রনাথের ভাষা ইউজুয়ালি কাব্যের ভাষা, সাহিত্যের ভাষা, হঠাৎ অঙ্কের যে ভাষা এসে গেছে। 15 দিন পরে তোমাদের খবরের কাগজের একদম ফ্রন্ট সামনের হেডলাইন হবে বিপ্লবী অনিল পলাতক। এই যে অঙ্কের ভাষা, এই অঙ্কের ভাষাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং কবিগুরুর সুভাষচন্দ্রের এক দেশ থেকে চলে যাওয়ার যে পরিকল্পনার শুধু নৈতিক সমর্থক নয়, সক্রিয় সমর্থক, তার সক্রিয় রোল আছে। এবং একটা জায়গায় যেখানে সুভাষচন্দ্র যখন মহাকাল পর্যায়ে বলছেন, সেই লেখাটা আমি পড়ে আজ শেষ করব, ওটা আছে, শেষ করব। কারণ এইগুলো যা আছে আপনারা পড়ে উদ্ধার করুন। এবার মহাকাল পর্যায়ের 1973-তে অনুগামী সুনীল কৃষ্ণ গুপ্ত যেটা বলছে, শেষ দেখা আমার কবিগুরুর সঙ্গে গভীর রাত্রিতে। শেষ দেখা আমার কবিগুরুর সঙ্গে গভীর রাত্রিতে। কেউ জানে না আমার রওনা হওয়ার শেষ পাথেয় এবং আশীর্বাদ তিনিই পাঠান। আদর্শহীন জীবন আর আদর্শহীন পৃথিবীতে এর কোনো দাম আছে? শেষ দেখা আমার কবিগুরুর সঙ্গে গভীর রাত্রিতে। কেউ জানে না আমার রওনা হওয়ার শেষ পাথেয় এবং আশীর্বাদ তিনিই পাঠান। আদর্শহীন জীবন আর আদর্শহীন পৃথিবী এর কোনো দাম আছে? নেতাজি সুভাষচন্দ্র কিছু বিতর্ক তথ্য আমার পেজ 150 ফার্স্ট ভলিউমে উল্লেখ করেছি। এবার আসুন আমি ওই জায়গাটায় আসি। আমি বাঙালি কেন এই যে কবিগুরুর বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে তার যে রাজনীতিতে এই যে পা ফেলা, তারপর সুভাষচন্দ্রের সঙ্গে তার সেই যোগাযোগ, আস্তে আস্তে তার সুভাষচন্দ্রের সঙ্গে সম্পর্ক কিন্তু প্রথম থেকেই খুব গভীর ছিল না। এটা ঘটনার প্রেক্ষাপটে আস্তে আস্তে গভীর থেকে গভীরতর হয়েছে। এবং পরে এমন গভীরতর হয়েছে যে গভীরতায় দুজনে মিশেছেন, সম্পর্ক স্থাপন করেছেন, সেইখানে তারা আর কোনো তৃতীয় ব্যক্তিকে তারা সাক্ষী করেননি বা সঙ্গী করেননি। গভীরতার এমন একটা স্তরে পৌঁছেছে, 39-40 সালের এমন একটা স্তরে পৌঁছেছে, সেই গভীরতায় তারা কোনো তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেননি, সঙ্গী করেননি, সাক্ষী রাখেননি। এত গোপন, এত রিস্কি, এত গোপন, এত রিস্কি, এত রিস্কি। বাঙালি আমি তো একটা জিনিস বলি, বাঙালি দাবি করে তারা নাকি আজকে ইন্টেলেকচুয়ালি নাকি খুবই খুবই সচেতন, পলিটিক্যালি খুবই সচেতন, ইন্টেলেকচুয়ালি খুবই স্ট্রং। ভাই, বেঙ্গলি টুডে ইজ ইন্টেলেকচুয়ালি স্লেভস, মরালি ডিগ্রেডেড। যদি মোরাল ডিগ্রেডেশন না হয় তাহলে বাঙালিকে কেউ, যে কংগ্রেস, গান্ধী, নেহেরু বাংলার দুর্দশার প্রধানতম কারণ, যে গান্ধীর জন্য মুসলিম লীগের উত্থান, সেই বাঙালি গান্ধীকে মাথায় করে নাচত না, আর সে অনুভূতি এখনো আসে। মুসলিম লীগের উত্থানের প্রধানতম কারণ গান্ধী। একটা জায়গায় মহাকাল বলেছে, কংগ্রেস এরাই তো পাকিস্তান পাইয়ে দিল, পরিষ্কার।
37-এ গান্ধী যদি চক্রান্ত না করে ফজলে হক কংগ্রেস মন্ত্রিসভাকে সম্ভাবনাকে যদি বানচাল না করত, মুসলিম লীগের উত্থান হতো না। তারও পরবর্তীকালে বাংলাকে ধ্বংস করার পেছনে গান্ধী নেহরু। এই বাঙালি, যে বাঙালি হচ্ছে সনাতনী, যে তন্ত্র সাধক, যে শৈব, যে শাক্ত, সেখানে গান্ধীবাদটা আসে কি করে, এবং তার উপরে মার্ক্সবাদটা আসে কি করে? খুব বিকৃত মানসিকতা না হলে, খুব পয়জন মাইন্ড না হলে, ইন্টেলেকচুয়ালি খুব ইনফিরিয়র না হলে কখনো গান্ধীবাদকে এভাবে অ্যাকসেপ্ট করা যায় না, মার্ক্সবাদকে অ্যাকসেপ্ট করা যায় না। বাঙালির বুদ্ধিমত্তার যে কত নিচু স্তরে পৌঁছেছে তার সব থেকে বড় প্রমাণ 34 ইয়ার সিপিএম বেঙ্গলটাকে রুল করে গেছে, বেঙ্গলটাকে শ্মশানে পরিণত করে গেছে। তার উপরে এই যে কয়েক বছর আরেকটা পার্টি এসেছে, এই যে এখনো রুল করছে, নরকের কোন স্তরে পৌঁছলে এটা সম্ভব? এই বাঙালির পক্ষে রবি ঠাকুরের রাষ্ট্রচিন্তাকে বুঝবার মতো, ওই আমরা তার, তিনি মহাকবি ছিলেন, দার্শনিক ছিলেন, তিনি অনেক নৃত্যনাট্য লিখেছেন, এইগুলো নিয়ে আমরা মেতে আছি। ভাই, তোমার হোমল্যান্ড না থাকলে, তোমার বাড়ি যদি হারিয়ে যায়, ইফ ইউ আর রিফিউজি, ইফ ইউ আর হোমলেস, ইউ আর লস্ট ইন দিস ওয়ার্ল্ড। আজকে সনাতনী বাঙালি কোনো হোম নেই, ইউ আর হোমলেস, হোমলেস, মান সম্মানহীন, মর্যাদাহীন। এরা রবীন্দ্রনাথকে অনুধাবন করা, রবীন্দ্রনাথের রাষ্ট্র চিন্তাটাই, রাষ্ট্রের দুঃখটা তাকে সব থেকে, তার ব্যক্তি জীবনে, তার ছোটবেলা থেকে মা হারিয়েছেন, বৌদিকে হারিয়েছেন, ছেলে মেয়েদের হারিয়েছেন, তার জীবনটা কান্নায় ভরা, দুঃখে ভরা। এত দুঃখ পেয়েছেন বলেই এত শ্রেষ্ঠ রচনাগুলো তার কলম থেকে বেরিয়ে এসছে, মন থেকে বেরিয়ে এসছে, এত সুন্দর সুন্দর গানগুলো বেরিয়ে এসছে। সব থেকে দুঃখ পেয়েছে ভারতবর্ষের ভাবিকালের অন্ধকারময় দিনগুলোর কথা ভেবে, যে জন্য তিনি সুভাষচন্দ্রকে দেশনায়ক পদে বরণ করে তার স্বপ্নকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে। তিনি শেষ ওই মহামানবাসে গান গেয়ে, কম্পোজ করে, রিকম্পোজ করে, সুর দিয়ে গান গাইয়ে, নববর্ষের অনুষ্ঠানের মধ্যে গান গাইয়ে, এবং ছোট গল্পটাকে একদম, যেখানে অনেকগুলো ছোট গল্প আনপাবলিশ পড়ে আছে, মরণের আগে দেখে যেতে চাইলেন এই গল্পটা পাবলিশড হয়েছে। এগুলো করে উনি ইহলোক ত্যাগ করলেন। শেষ জীবনে সুভাষচন্দ্রকে দেশনায়ক বরণ করে উনি কিছুটা স্বস্তি পেতে চেয়েছিলেন। আর আমরা বাঙালিরা সুভাষচন্দ্রকে বুঝিনি, রবি ঠাকুরকেও বুঝিনি। রবি ঠাকুরের রাষ্ট্রচিন্তাতে সব থেকে কান্নাটা বেশি, মানে এই চিন্তাতে তার কাছে কাব্য রচনা খুব সহজাত, নৃত্যনাট্য রচনা খুব সহজাত, কবিতা লেখা সহজাত, কিন্তু দেশের জন্যে চিন্তা করা, সুভাষচন্দ্রকে সমর্থন করা, বিপ্লবীদের সমর্থন করা, তার বিশ্বভারতীকে বাঁচিয়ে, তার মান সম্মান সব কিছুকে বাঁচিয়ে, এটা অনেক কঠিন কাজ। সেই কঠিন কাজটা তুমি করে গেছে। আমরা এদিকটা আমরা ভাবি না, ভাবার সাহস নেই। কারণ আমাদের যে আত্মসত্তাবোধ, আমাদের যে ওই যে সত্তার, যে বাঙালির সত্তার যে অনুভূতিটা হারিয়ে গেছে। We have lost all senses. আজকে গোটা ভারতবর্ষের মধ্যে বোধহয় এত নিজেদের সত্তা অনুভূতিহীন একটা উপজাতি বলি আমরা, সাব নেশন। ভারতবর্ষে তো জাতি, একটা বিশাল জাতি, একটা কালচারাল সিভিলাইজেশন, তার একটা অংশ।
বাঙালির মতো এত দুর্ভাগা, এত নীতিহীন, এত স্পয়েলড, এত পলিউটেড, এত পয়জন আর কেউ নেই। আর কেউ নেই, কথা বলতে প্রত্যেক একটা আত্মভিমান আছে, বাঙালি সেটা নেই। এটাই দুর্ভাগ্য, এটা কবিগুরুর দুর্ভাগ্য। শুভরাত্রি।